আসসালামু আলাইকুম সবাইকে। আজকের যে ভিডিওটা এটা হচ্ছে সবথেকে কমনলি আস্কড একটা প্রশ্নের উত্তর নিয়ে, ঠিক আছে? আচ্ছা, সবাই দেখতে পাচ্ছ নেগেটিভ মার্কিং কিভাবে কমাবো, এটা যে কোশ্চেনটা, এটার অ্যান্সার নিয়ে আজকের আমাদের ভিডিওটা, বুঝছো? এখন প্রশ্নে যখন তুমি মানে পরীক্ষা দিয়ে আসো, দিয়ে আসার পরে দেখো যে তোমার নেগেটিভ মার্কিং 7-8 চলে আসছে, অনেক বেশি চলে আসছে, ঠিক আছে? যেটা যদি একটু কমে আসতো বা নেগেটিভ মার্কিং যদি না থাকতো, সেখানে যদি 1-2 মার্ক মানে থাকতো, তাহলে দেখা যেত যে তুমি 80-র ঘরে মার্কসটা পাইতেছো, অনেক ভালো একটা মার্কস পাইছো। সো নেগেটিভ মার্কিং থাকার কারণে তোমার যে সেফ রেঞ্জ থেকে তোমার মার্কটা কমে গেছে। এরপরে তোমার কি হয়, এত নেগেটিভ মার্ক দেখে তোমার অবস্থা ইমোজিটার মতন হয়, ঠিক আছে? তুমি মন খারাপ করো। সো আজকের এই ভিডিওতে আমরা আসলে নেগেটিভ মার্কিং কিভাবে কমানো যায় এটা নিয়ে কথা বলবো। আচ্ছা, চলো সরাসরি শুরু করি আমরা। আচ্ছা, আমার এখানে যে হাতের লেখা ওটার সাথে আগের যে হাতের লেখা সেটা একটু ভালোই ডিফারেন্স দেখতে পাচ্ছ। কেন? কারণ হচ্ছে এটা আমি নিজে লিখছি, আর হচ্ছে আমার হাতের লেখা খারাপ, তো এই জন্য তুরাবরে দিয়ে আসলে এটা লিখাইছি, বুঝছো? ও এখানে ছিল, তো ওরে দিয়ে এটা লিখাইছি, বলছি যে চকলেট দিব, 5 টাকা চকলেট খাওয়াবো, তাহলে ও লিখে দিবে, এরপর লিখে দিছে। আচ্ছা, তাহলে দেখো আমাদের ফার্স্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে পড়াশোনা করে নলেজ বাড়ানো। মানে কি? দেখো, তুমি হচ্ছে কোনো একটা কোশ্চেনের রং অ্যান্সার করে আসছো, কোনো একটা জিনিস পারতেছো না, কেন পারতেছো না বলো তো? কারণ তুমি আসলে পড়াশোনা সেরকম করো নাই, ঠিক আছে? তোমার আসলে যে নলেজটা থাকা প্রয়োজন সেটা নাই, এই জন্য বাকিরা বেশি অ্যান্সার করতে পারতেছে, তুমি কম অ্যান্সার করতে পারতেছো। আমরা আসলে না পড়াশোনা করে বেশি লাফালাফি করি যে কিভাবে নেগেটিভ মার্কিং কমাবো, কিভাবে আমরা কারেক্ট অ্যান্সার করবো। এই কারেক্ট অ্যান্সার করার কি কোনো শর্টকাট টেকনিক আছে নাকি? কারেক্ট অ্যান্সার করার বা উত্তর পারার তো কোনো শর্টকাট টেকনিক নাই। তোমাকে তো আসলে জানতে হবে, তাই না? তোমার নলেজটা থাকতে হবে, তখন তুমি কারেক্ট অ্যান্সার করে আসতে পারবা, বুঝছো? সো সব থেকে বেশি প্রায়োরিটি আমাদেরকে দিতে হবে পড়াশোনায়, বেশি 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 পড়াশোনা করো, তোমার নলেজটা তুমি বাড়াও। এরপরে না তুমি কোশ্চেনগুলো পারবা, এরপরে না তোমার কনফিউশনগুলো থাকবে না, তোমার নেগেটিভ মার্কিং কম আসবে, তাই না? সো অবশ্যই পড়াশোনা করে তুমি তোমার নলেজটাকে বাড়াও, এরপরে তুমি হচ্ছে পরের স্টেপগুলোতে আসবা, ঠিক আছে? সো ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমাদের পড়াশোনা করতে হবে বেশি, আরো ভালো, ঠিক আছে? যত করতেছো সেখান থেকে আরো পুশ করে নিজেকে পুশ করে আরো বেশি পড়াশোনা করো। দেন প্র্যাকটিস করা। আচ্ছা, প্র্যাকটিস করা বলতে কি, এটা একটু বেনিফিটটা বলি বা এটা কিভাবে কাজ করে এটা একটু তোমাকে ডিসক্রাইব করি। দেখো, তুমি যখন বই পড়তেছো, দাগানো বই তুমি লাইন বাই লাইন যখন পড়তেছো, তোমার কাছে আসলে শুধুমাত্র কারেক্ট অ্যান্সার যেটা সেটাই আছে, ঠিক আছে? তোমার দাগানো লাইনে কি কোনো রং অ্যান্সার দেওয়া আছে? রং অ্যান্সার দেওয়া নেই, সবগুলা কারেক্ট অ্যান্সারই দেওয়া আছে। সো তুমি যখন সরাসরি কারেক্ট অ্যান্সারটা পড়তেছো, এটা তোমার ব্রেন তাড়াতাড়ি ক্যাচ করতেছে, তোমার কনফিউশনটা তৈরি হচ্ছে না, কারণ একটাই অপশন তোমার কাছে আছে, কারেক্ট অ্যান্সারের যে অপশন সেটাই আছে বইয়ে, তাই না? আর তো কোনো অপশন নাই, সো তোমার মধ্যে কনফিউশনটা আসতেছে না। এখন তুমি যখন মেন পরীক্ষা যাইতেছো বা তুমি যখন মানে এক্সাম দিতেছো আসলে, তখন তোমার কাছে 4টা অপশন থাকে, তাই না? 4টা অপশন থাকে, একটা রাইট আর বাকি 3টা কি থাকে? বাকি 3টা ভুল থাকে। এখন তুমি 4টা অপশনই তো পড়ো, তাই না? 4টা অপশন যখন পড়ো, কারেক্ট অ্যান্সার বাদ দিয়ে তুমি যখন রং অ্যান্সারগুলো দেখো, তোমার মাঝে একটা কনফিউশন তৈরি হয়, ঠিক আছে? এটা হচ্ছে সব থেকে বড় রিজন নেগেটিভ মার্কিং আসার, ঠিক আছে? সো তোমার মধ্যে কনফিউশন তৈরি হয়, তুমি কারেক্ট অ্যান্সারটা খুঁজে বের করতে পারো না, বা কঠিন হয়ে যায় কারেক্ট অ্যান্সারটা খোঁজা, কারণ আমাকে 4টা অপশন দিয়ে দিছে যেখানে রং 3টা অ্যান্সারও আছে। বাট বইয়ে যখন আমরা পড়তেছি কোনো রং অ্যান্সার পড়তেছে না, শুধুমাত্র কারেক্ট অ্যান্সারটাই পড়তেছি। ওকে, সো আমাদেরকে অবশ্যই বেশি বেশি, যত বেশি পারা যায় প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবা, তোমার ওই যে প্র্যাকটিসটা চলে আসবে, বা তোমার হ্যাবিটটা হয়ে যাবে যে কিভাবে রং অ্যান্সারগুলোকে আলাদা করা যায়, সঠিক অ্যান্সারগুলো বের করে নিয়ে আসা যায়। যদি তোমার নলেজটা থাকে, তুমি যদি পড়ো, এরপরে প্র্যাকটিস যদি করো, তাহলে তোমার রাইট অ্যান্সারটা পিক আপ করে নিয়ে আসা ইজি হবে, ঠিক আছে? সো জিকে ইংলিশের ক্ষেত্রে যত বিসিএস এর প্রশ্ন, ডিউ এর প্রশ্ন, ভার্সিটির প্রশ্ন, জব প্রশ্নগুলো সবগুলো সলভ করবা। বাকি যে তোমার হচ্ছে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি আছে, এগুলো অনুশীলনী সলভ করবা। তোমার গাইডে যে প্র্যাকটিসগুলো দেওয়া আছে সেগুলো প্র্যাকটিস করবা, নিজে নিজে এক্সাম দিবা, নিজে নিজে মডেল টেস্ট দিবা, যত বেশি পারো প্র্যাকটিস করবা, ঠিক আছে? 3 নাম্বার হচ্ছে, তুমি দেখবা ডেইলিতে যে ভুলগুলো হচ্ছে, তোমার দেখা যায় যে উইকলিতেও ঠিক সেম টাইপের ভুলগুলো হচ্ছে, তাই না? আবার 1 মাস পরে তুমি যখন মডেল টেস্ট দিচ্ছ, তুমি যখন পেপার ফাইনাল দিচ্ছ, সাবজেক্ট ফাইনাল দিচ্ছ, ওই সেম জায়গাগুলো থেকে না আমাদের ভুল হয়, ঠিক আছে? আমাদের হচ্ছে সব জায়গায় আসলে সমস্যা না, আমরা পড়ি সবই, বুঝছো? সো বাট কিছু নির্দিষ্ট টপিক থাকে বা কয়টা টপিক থাকে যেগুলো আমরা বুঝি না, সো ওই টপিকগুলো থেকে না বেশি ভুল হয়। সো ওই ভুলগুলা বা ওই টপিকগুলো তোমাকে আইডেন্টিফাই করতে হবে কোন জায়গা থেকে বেশি ভুল হচ্ছে, ঠিক আছে? বা কোন জায়গার প্রশ্নগুলো তুমি অ্যান্সার করতে পারতেছো না, তুমি আইডেন্টিফাই করবা। এরপর দেখবা তোমার জন্য কম্পারেটিভলি ইজি হয়ে যাবে, ঠিক আছে? কম্পারেটিভলি ইজি হয়ে যাবে পরের পরীক্ষায়, যাতে ওই সেম ভুলটা না করে আসো তুমি। এবং দেখবা যে মেডিকেল ভর্তি পরীক্ষায় ওই সেম টপিকগুলো থেকে আসলে তুমি ভুল করে আসবা, যদি না তুমি এই যে ভুল আইডেন্টিফাই করে ওই টপিকগুলো তুমি সমাধান না করো, ঠিক আছে?
সো অবশ্যই আমাদেরকে কোন টপিকগুলো আমরা হচ্ছে কম পারতেছি, কোন টপিকগুলো কনফিউশন থেকে গেছে আমাদের কোনগুলোতে, এগুলো আমাদেরকে সমাধান করতে হবে। ভুল কথা অবশ্যই বানাবা, ঠিক আছে? সো ওই সেম জিনিসগুলো ভুল হয় এবং দেখবা যে তুমি এত বেশি পরীক্ষা দিচ্ছ, সব সব কোশ্চেন তো তোমার প্র্যাকটিস করা হয়ে যাইতেছে, তাই না? তাহলে ফাইনাল পরীক্ষায় তোমার তো সব পারা উচিত, যেহেতু সব কোশ্চেন তুমি প্র্যাকটিস করে আসছোই, যত রকমের প্রশ্ন হওয়া সম্ভব। সো তোমাকে ওই যে ভুল খাতা বানাবা বা হচ্ছে কোনোভাবে টুকে রাখবা যাতে সেম জিনিসটা আর ভুল না হয়, ঠিক আছে? মেন মেডিকেল পরীক্ষায় যাতে তুমি ভুলটা না করে আসো। দেন 50-50 থেকে গেইন বা লস কতটুকু হচ্ছে, আচ্ছা দেখো, এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানিয়েছি, পুরো কমপ্লিট একটা 11 মিনিটের ভিডিও, আমি লিঙ্ক দিয়ে দিব এটা কমেন্ট বক্সে, তোমরা যে দেখে আসতে পারো। যে তুমি হচ্ছে 50-50 দাগাইলে তোমার যদি 10টার মধ্যে 2টাও হয়, বাকি 8টাই যদি ভুল হয়, ঠিক আছে, বাকি 8টা ভুল হইলেও তোমার আসলে নেগেটিভ মার্কিংটা আসতেছে না বা লস হচ্ছে না, এখানে গেইন বা লস 0। কিন্তু 2টার পর যদি তোমার 3টা রাইট হয়, 4টা রাইট হয়, 5টা রাইট হয়, যত একটু একটু করে বাড়বে তোমার হচ্ছে গেইনটা বেড়ে যাবে, ঠিক আছে? তোমার কিন্তু লস হচ্ছে না। 2টাও যদি হয় তাহলে তোমার লস 0, কিন্তু 2টার ওপরে যদি একটু যায়, একটা করেও যদি ঠিক হয়, তাহলে তোমার কি হবে, তোমার হচ্ছে গেইনিংটা আসবে, ঠিক আছে? লাইক এটা একটু দেখাই দিই, অনেকে হয়তো ওই ভিডিওটা দেখবাও না, ঠিক আছে? আর যারা হচ্ছে দেখছো এই পার্টটুকু স্কিপ করো, সমস্যা নেই। দেখো, তুমি যদি 10টা প্রশ্ন থাকে, 10টার মধ্যে তুমি যদি কোনোটাই না দাগে আসো, তোমার 10 মার্কিং চলে যায়, ঠিক আছে? তোমার এখানে গেইন লস কিছুই নাই, মানে 10টা তুমি কনফিউশন ছিল, 10টাই তুমি দাগাও নাই, তাহলে তোমার 10 মার্কই যাবে, নেগেটিভ মার্কিং যাবে না। কিন্তু নেগেটিভ মার্কিং তাহলে যাচ্ছে না। কিন্তু তোমার মনে করো তুমি দাগাইছো 10টাই, 2টা কারেক্ট হয়েছে, 8টাই ভুল হয়েছে, বুঝছো? তাহলে 8টা ভুলের জন্য 8 মার্ক যাচ্ছে, আর 2টা যেহেতু কারেক্ট হয়েছে, আর হচ্ছে 8টা ভুল হয়েছে, সো 8টা ভুলের জন্য নেগেটিভ মার্কিং যাবে, তাই না? 4টার জন্য একটা করে, 8টার জন্য 2 মার্ক নেগেটিভ যাবে, তার মানে কি 10টা নেগেটিভ, মানে 10 মার্ক টোটাল যাচ্ছে। তাহলে দেখো, এইখানে 10 মার্ক যাচ্ছে টোটাল, এখানে তোমার 10 মার্ক কাটা যাচ্ছে, তাহলে এখানে গেইন বা লস দুইটাই ইকুয়াল, মানে টোটাল হচ্ছে 0, গেইন বা লস হচ্ছে তোমার 0, ঠিক আছে? আগে যা ছিল সে অবস্থা এখনো আছে। কিন্তু এরপর থেকে তুমি যদি 3, 4, 5 এই একটা একটা করে ঠিক করা শুরু করো, তাহলে দেখবে যে তোমার মার্কিংটা অনেক ভালো আসতেছে, ঠিক আছে? মানে তোমার যে গেইনটা ছিল, গেইনটা বেড়ে যাচ্ছে। কিন্তু তুমি যদি 4টায় আসো, 4টায় আসলে তোমার হচ্ছে মার্কিং কাটা যাচ্ছে 4, আর নেগেটিভ কাটা যাবে হচ্ছে 1.5। সো তোমার হচ্ছে আচ্ছা 5.5 মার্কিং, মানে মেন কথা হচ্ছে তোমার 1.5 মার্কিং এখানে মার্কসটা তোমার নেগেটিভ কাটা যাচ্ছে। এখন তুমি বলতে পারো যে বাসায় এসে তুমি চিন্তা করবা যে ভাই আমার তো নেগেটিভ কাটা গেছে 1.5, ঠিক আছে, কিন্তু আমি যদি না দাগাইতাম আমার আসলে কোন নেগেটিভ যাইতো না। কিন্তু তুমি দেখো তো এখানে গেইনটা 0, তুমি কিছুই পাচ্ছ না, 10ই কাটা যাচ্ছে। বাট এখানে দেখো তো তুমি কি পাচ্ছ, 4টা যখন রাইট করছো, ঠিক আছে, 6টা ভুল গেছে, আসলে ভুল যায় কয়টা, 6টা ভুল যায়, তাই না? এই যে 6টা ভুল গেছে, 6টা ভুলের জন্য এখানে টোটাল 7.5 মার্ক কাটা যাবে। বাট তুমি এখানে দেখো লাভ করতেছো কয় মার্ক, 2.5 মার্ক এখানে লাভ করতেছো। সো ওভারঅল তোমার এটা লাভ হচ্ছে না, ওভারঅল তো এটা লাভ হচ্ছে, তার মানে দাগায় আসার পরে তোমার আসলে লস হয় নাই, তোমার ওভারঅল লাভ হয়েছে। এটা কিন্তু আরেকটা ভিডিওতে দেখাইছি যে কিভাবে তোমার হচ্ছে 50-50 গুলো দাগাইলে ওভারঅল একটু লাভ হচ্ছে। বাট আমরা চিন্তা করি যে এখানে 1.5 মার্কিং নেগেটিভ আসছে, এটা দিয়ে আমরা ভাবি যে আমাদের লস হয়েছে, বাট আসলে লস হয় না। তুমি দাগায় না আসলে নেগেটিভ হয়তো যাইতো না, কিন্তু মার্কস তো কাটা যাইতো, তাই না? মার্কসটা তো কাটা যাচ্ছে, নেগেটিভ না আসলেও মার্কস কাটা যাচ্ছে, তার মানে মার্কস তো আমরা পাচ্ছি না, তাই না? একই তো কথা। সো এখানে নেগেটিভ যাচ্ছে বেশি, বাট আমরা মার্কস পাচ্ছি 2.5। সো 50-50 যেগুলো আছে সেগুলা মানে দাগে আসা বেটার, বুঝছো? মানে দাগে আসা বেটার বলতে আমার এটা পার্সোনাল অপিনিয়ন, তুমি এটা অ্যাপ্লাই করতে পারো, এটা ওই ভিডিওতে বলে দিছি, বুঝছো? এখন এই যে তুমি হচ্ছে 50-50 যে অ্যাপ্লাই করবা, একদম তুমি মানে নলেজ আগে থেকে সেরকম নাই, তারপর তুমি হচ্ছে 50-50 বের করছো, কি বাকি 2টা হয়তো ভুল অপশন, তাহলে এই 2টার মধ্যে একটা হওয়া উচিত, আমি হচ্ছে একটা মেরে দিলাম, আল্লাহর নামে মেরে দিছি, ঠিক আছে? পরে দেখতেছো যে ভুল হয়েছে তোমার, এরকম না। তোমার ওইটা সম্বন্ধে নলেজ থাকতে হবে, ওটা তুমি পড়ে গেছো, বাট পরীক্ষার হলে একটু কনফিউশন আসতেছে, পরীক্ষার হলে মনে হচ্ছে যে এই জিনিসটা পড়া বাট একটু ভুলে গেছি, এরকম টাইপ জিনিসের কথা বলতেছে। যেটা তুমি পড়ো নাই এটা অবশ্যই তুমি দাগাবা না, ঠিক আছে? যেটা পড়ে গেছো সেরকম 50-50 গুলো দাগাইলে আমাদের 10টার মধ্যে যদি 4টাও ঠিক হয়, তাহলে কিন্তু আমাদের পজিটিভ একটা গেইন হচ্ছে, যেটা দেখাইলাম, ঠিক আছে? পজিটিভ একটা গেইন হচ্ছে, বাট নেগেটিভ মার্কিংটা বেশি আসতেছে। সো এই জায়গায় নেগেটিভ মার্কিং যেটা বেশি আসতেছে 50-50 গুলাতে বা একটু কনফিউশন থাকা গুলাতে, সেগুলো নিয়ে আসলে টেনশন করার দরকার নাই, কারণ ওখানে তুমি একটা গেইন করতে পারছো, ঠিক আছে? বাট আমাদের সবথেকে বেশি ফোকাস দিতে হবে কোথায়, এই যে প্রথম অপশনটাতে, পড়াশোনা করে নলেজ বাড়ানো। ওই যে তোমার কনফিউশন থাকতেছে, কেন কনফিউশন থাকতেছে, পড়াশোনা তুমি ঠিক মতন করো নাই, ঠিক আছে? পড়াশোনা করে নলেজটা বাড়াও, দেন বেশি বেশি প্র্যাকটিস করো। আচ্ছা, এরপরে তুমি যেটা পড়ো নাই, যেটা তুমি পারো না, সেটা তুমি দাগাবা না, ঠিক আছে? খুব সহজ কথা, যেটা তোমার পড়া নাই
ঠিক আছে, যেটা তোমার পড়া নাই, যেটা তুমি পারো না, সেটা তুমি দাগাবা না, নিজেকে কন্ট্রোল করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ে আসার কোনো আলাদা অলৌকিক কোনো সিস্টেম নাই যে হচ্ছে আমি ওটা পড়ি না, আমি পারি না, আমি কিভাবে নিজেকে কন্ট্রোল করবো ভাইয়া, আমার তো হাত অটোমেটিক দাগায় ফেলে একটা। ঠিক আছে, এটা তো তোমাকে নিজেকে কন্ট্রোল করতে হবে, তাই না? নিজেকে প্র্যাকটিস করতে হবে যে এই জিনিসটা আমি পড়ি নাই। ঠিক আছে, 50-50 একটু যদি ওপরে চলে আসে যে তোমার হচ্ছে ভুল হওয়ার চান্স 60% বা 70%, তখন তুমি আর দাগায়ও না। ঠিক আছে, মানে তোমার হচ্ছে দুইটা অপশনের মধ্যে কনফিউশন ছিল, এখন তিনটা অপশন চলে আসছে, তাহলে তুমি আর দাগাবাই না। এটা কি, এটা হচ্ছে দুইটা অপশনের মধ্যে কনফিউশন, আর এখানে কি তিনটার মধ্যে একটা উত্তর হবে। সো এখানে তোমার প্রবাবিলিটি আরো কমে গেল না, সো এটা তুমি দাগায়ও না। বুঝছো? যদি তোমার দুইটা অপশনের মধ্যে কনফিউশন হয়, যে দেন তুমি হচ্ছে পড়া থাকলে দেন তুমি হচ্ছে একটু অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, দেন তুমি ওটা অ্যাপ্লাই করতে পারো। বাট তোমার হচ্ছে দুইটার বেশি অপশনের মধ্যে কনফিউশন চলে গেছে, তার মানে তোমার আর দাগানোর দরকার নাই, ওটা তুমি স্কিপ করো। দুইটার বেশি অপশনের মধ্যে কনফিউশন গেলেই তুমি স্কিপ করবা। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এই কয়টা জিনিস আমরা অ্যাপ্লাই করে নেগেটিভ মার্কিং কমানো এবং হচ্ছে কিভাবে পজিটিভ গেইনটা নিয়ে আসা যায়, এটা আমরা শিখলাম। বাট সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম তিনটা পয়েন্ট, যে পড়াশোনা করে নলেজটা বাড়ানো, প্র্যাকটিস বেশি বেশি করা, এবং ভুলগুলো আইডেন্টিফাই করে ওই টপিকগুলো আরেকবার রিভিশন দেওয়া, ওই টপিকগুলো ক্লিয়ার করা, কারণ সেম টপিকগুলো থেকে আমার ভুলগুলো হয়। অ্যান্ড এটা দেখাইলাম যে 50-50 থেকে আসলে আলটিমেটলি আমরা চিন্তা করি যে আমাদের নেগেটিভ মার্কিংটা বেশি আসতেছে, বাট তুমি অ্যাজ আ হোল যদি চিন্তা করো তাহলে কি তোমার গেইনটা তো আসতেছে, তাই না? গেইনটা ভালো আসতেছে যদি একটু হলেও হয়, মানে দুইটা প্রশ্ন যদি হয়, দুইটা প্রশ্ন থেকে যদি 3-4টা যদি কারেক্ট হয় 10টার মধ্যে, তাহলে তুমি গেইনটা পাইতেছো। সেখানে যদি তুমি নেগেটিভ মার্কিং খাও, তাহলে ওই প্রশ্নগুলার তোমার হচ্ছে নেগেটিভ মার্কিং এর জন্য তুমি নিজেকে দোষ দিবা না। ঠিক আছে, কারণ তুমি ওখানে গেইন করছো। বাট এটা হচ্ছে যেটা তুমি পড়ে গেছো, বাট পরীক্ষার হলে মনে হচ্ছে একটু কনফিউশন লাগতেছে বা একটু ভুলে ভুলে গেছো, এরকম ক্ষেত্রে দাগাবা। অন্য ক্ষেত্রে তুমি দাগাবা না, যে তুমি পড়ো নাই, জানো না, দাগাবা না। সো আর 5 নাম্বারটা হচ্ছে দুইটার বেশি অপশনের মধ্যে, মানে 3টা অপশনে যদি তোমার কনফিউশন চলে আসে যে 3টার মধ্যে কনফিউশন আসতেছে, তাহলে দাগানোরই দরকার নাই। ঠিক আছে, সো এই কয়টা জিনিস অ্যাপ্লাই করো। আর আরেকটা জিনিস, যাদের ওই যে হাত নিষ্পিস করে যে ভাইয়া দাগায় ফেলে, ঠিক আছে, এদের আসলে কি দরকার, ওই নিজেকে কন্ট্রোল করার প্র্যাকটিসটা দরকার। এক্সামে এই কয়টা জিনিস অ্যাপ্লাই করো। ঠিক আছে, সো আশা করি সবার এখান থেকে একটা ভালো আউটকাম আসবে। আল্লাহ হাফেজ।